নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো এসএসসি জিডির পরীক্ষার মেডিকেল এবং মাঠ আসন্ন, রেজাল্ট বেরিয়ে গেছে। যারা যারা পাস করেছো তাদের নাম ধরেছি, আমি প্রত্যেকের নাম উল্লেখ করেছি। আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। একটা প্রথম স্টেজ তোমরা পার করেছো এবং আজকের আলোচনার বিষয় এসএসসি জিডি এবং পুলিশ জব দুটো পরীক্ষা ধরে কেপিডব্লিউবি পাস করলে, এসএসসি জিডিও পাস করলে কোথায় জয়েন করবে, কি করবে না করবে, সম্পূর্ণ প্রোজ অ্যান্ড কনস খুঁটিনাটি সব কিছু আলোচনা করব। তার আগে এসএসসি জিডি পাস করার একটা ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, তোমরা দেখবে। এসএসসি জিডি সমস্তটা মাঠ, আমি কিভাবে পাস করলাম সেই বিষয়টা, কি কি খাবার খেলে বা 5 কিলোমিটার রান করতে গেলে কেমন স্টামিনা গ্রো করতে হয়, কীভাবে কনসিস্টেন্টলি মাঠে যেতে হয়, 5 কিলোমিটার রানে একটা গেজে দৌড়াতে হয়, প্রথম থেকে যে গেজটা ধরবে সেই গেজটা ধরে। এই দৌড়ানোর ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ লেখা পরীক্ষা এতদিন যা হয়ে গেছে গেছে, এখন মাঠটা তোমার কাছে স্বপ্নের মতো। তারপর মেডিকেল রয়েছে। তাই এই যে জিডি কনস্টেবলের পরীক্ষা পাস করে কী কী চাকরি পেতে পারো তুমি, তোমার নাম্বার অনুযায়ী তুমি সেইভাবে সিলেকশন হবে। এনআইএ ফার্স্ট চয়েস, সিআইএসএফ আছে, বিএসএফ আছে, আইটিবিপি আছে, এসএসবি আছে, সিআরপিএফ আছে, এরকম করে করে তোমাদের 8টা বাহিনী আছে। এই 8টা বাহিনীর মধ্যে তুমি কোনটাতে যাবে সেটা তুমি নিজে সিলেক্ট করতে পারবে না, তোমার লেখা পরীক্ষার নাম্বার তোমাকে সিলেকশন করবে। তো সেক্ষেত্রে তুমি পুলিশে যাবে না এসএসজিডি যাবে, হুইচ ইজ বেটার, সেটা আজকে ক্লিয়ার করবো। প্রথমেই বলে নেবো যে আমি 5 কিলোমিটার মাঠ পাস করেছিলাম, বিএসএফে আমার সিলেকশন হয়েছিল বলে আমি যাইনি। আমার হাইট 172 পয়েন্ট সামথিং, আমার হাইট কখনো আমার বাধা হয়ে দাঁড়ায়নি। মাঠ আমার বাধা হয়ে দাঁড়িয়েছিল, কারণ আমি ছোটোবেলা থেকে খুব ভালো স্পোর্টসম্যান। কিন্তু এমন নয় যে 5 কিলোমিটার রান করেছি, আগে করতাম, এরকম তো নয়। কিন্তু প্রথমবারই পাস করা, এবং 1600 মিটারও আমি দুবার পাস করেছি ফার্স্ট চান্সে একদম। কিন্তু আমি একদমই ভালো দৌড়াতে পারি না, সত্যি বন্ধুরা, আমি একদমই ভালো দৌড়াতে পারি না। কিন্তু বাবা মারা যাওয়ার পর যখন সংসার চলতো না, যখন ছেলেমেয়েরা টিউশনি পড়িয়ে মাইনে দিত না, তখন খুব দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। সেই দেয়ালে পিঠ থেকে যাওয়ার মানসিকতা, অভাব অনটন, প্রত্যেকটা জিনিসে ধাক্কা। একটা জিনিস কিনতে যাব, সে 1 বছর ধরে 6 মাস ধরে প্ল্যান করতে হবে। টাকা 100 টাকা, 2 টাকা, 50 টাকা এরকম করে জমিয়ে কোনো কিছু স্বপ্ন পূরণ করতে যেতে হবে। কেউ যেটা কিছু গিফট করবে, কেউ একটা জামা কাপড় গিফট করবে, কেউ কিছু একটা দেবে, এরকম ব্যাপার না, সব কিছু নিজের করে নিতে হবে। সবসময় দেখবে যখন তোমার এরকম হবে না, তখন তোমার মনে একটা খিদে হবে, যা চাকরি পাবো চলে যাবো, এরকম মনে হবে। পরে চাকরি পাওয়ার পরে মনে হবে যে এই চাকরিটা ছেড়ে আরেকটা চাকরি কীভাবে যাবো। এই জিনিসগুলো হবে। হয়তো স্বপ্ন পূরণ হয় না সব সময়, সব মানুষের স্বপ্ন সবসময় পূরণ হয় না, কিন্তু এই জেদটা না ছাড়ার মানসিকতাই তোমাকে মাঠ পাস করতে সাহায্য করবে। এবারে বলি যে এসএসসি জিডি পরীক্ষায় আমি যাইনি কেন, আর এসএসসি পুলিশে জয়েন করলাম কেন, দুটো কারণ। প্রথমেই আমি বলে নেবো, সেটা হচ্ছে পজিটিভ দিক কী এসএসসি জিডির। তুমি একটা সিআইএসএফে চাকরি পেয়েছো বা সিআরপিএফে চাকরি পেয়েছো, যাই হোক, সিআরপিএফে একটু ফ্রন্টে লড়াই করতে হয়, লাইফে ঝুঁকি হয়। যখনই কোনো ফাইট হয় ভারতবর্ষে, সিআরপিএফ জওয়ানরা বা প্যারামিলিটারিরা আগে যায়। আর্মিরা যখন বর্ডারে, জম্মু কাশ্মীর, এই যে উড়ি সেক্টরে যে বিভিন্ন জায়গায় আর্মিদের যে এগুলো রয়েছে ক্যাম্প, সেখানে আর্মিদের একটা বিপজ্জনক জায়গা রয়েছে। কিন্তু সিআরপিএফ জওয়ানদের খুবই রিস্ক। সেক্ষেত্রে যখন ছুটি তোমার কম, লাইফ রিস্ক বেশি, রিস্ক অ্যালাউন্স পাবে, মাইনে ডবল ডবল। ধরো রাজ্য সরকারে ঢুকতে যদি 25,000 টাকা স্যালারি হয়, তোমার সেন্ট্রাল বাহিনীতে 40,000 টাকা স্যালারি হয়, তাহলে মাইনে বেশি, ডিএ বেশি, ইনক্রিমেন্ট বেশি, ফেসিলিটিস বেশি। যে আর্মসটা তোমাকে প্রোভাইড করবে, বেঙ্গল পুলিশের যে আর্মস আমাদের প্রোভাইড করে, সেটা কিন্তু কোনো রকম চালানোর অর্ডার নেই। বা আমরা যখন বলি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে, তখন কিন্তু মানুষের চোখে মুখে একটা হাসি বা একটা গ্ল্যাডনেস থাকে যে কেন্দ্রীয় বাহিনী আসছে। তার মানে কত একটা ইমপ্রেশন এখানেই ক্লিয়ার যে কেন্দ্রীয় বাহিনী, মানুষের মনে কেন্দ্রীয় বাহিনীর জন্য কতটা রেসপেক্ট আছে। যদি বলে যে পুলিশ দিয়ে ভোট হবে, সব লোক গালাগালি করবে। 100টা লোক যদি কমেন্ট করে, 100টা লোকই বলবে ছেঁচোর, পুলিশ চোর, পুলিশ ঘুষখোর, পুলিশ আরও বাজে বাজে ভাষা। আমার কমেন্ট বক্সেও তো অনেকে গালাগালি করে। তো আমি তো সেই জন্য পুলিশের চাকরি করি না। আমরা পুলিশের চাকরি করি পেটের দায়ে এবং বেকারত্ব জ্বালা থেকে একটা সরকারি জব করি, সি স্কেলের একটা মাইনে পাই। তো এখানেই যে রেসপেক্টটা, সেটা তুমি এসএসসি জিডিতে পাচ্ছ। তারপর এসএসসি জিডিতে তুমি যখন 3 মাস, 4 মাস, 5 মাস ডিউটি করবে, তুমি টানা 1.5 মাস ছুটি পাবে, টানা 1.5 থেকে 2 মাস ছুটি পাবে। ধরো তোমার বাবা মা খুব অসুস্থ, কলকাতা কোনো হসপিটালে ভর্তি, তুমি জম্মুতে আছো, তোমার খুব এমার্জেন্সি, সেখানে মানে প্রায় কোনো এমার্জেন্সি চলছে, ন্যাশনাল এমার্জেন্সি, তুমি আসতে পারবে না, সমস্যা হবে, তোমাকে হয়তো ছাড়া হচ্ছে না, ফোর্স নেই, তোমার ছাড়া হচ্ছে না। সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে তোমার সুপিরিয়র কেমন। কিন্তু তুমি রাজ্য সরকারের চাকরি করলে, তুমি যে কোনো মুহূর্তে, কলকাতা পুলিশ তো 8 ঘন্টা ডিউটি করলেই চলে আসতে পারবে। বেঙ্গল পুলিশে ধরো তুমি মুর্শিদাবাদ আছো, তুমি যে কোনো এক্সপ্রেস ট্রেন ধরে চলে আসতে পারবে কলকাতায়। তাহলে ফ্যামিলিকে সাপোর্ট করার সবথেকে বড় ফেসিলিটি রয়েছে বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশে, যার জন্য আমার বাবা নেই যেহেতু, মা একা, সেই জন্য আমি সবসময় এসএসসি জিডিটা অ্যাভয়েড করি, শুধু এই কারণে। আর বাকি সব ভালো।
আমি এসএসসি করবো কখন, যখন আমার 2 ভাই আছে, আমার দাদা দেখে মাকে বাবাকে, তখন খুব সুবিধা যে কোনো ফোর্সের চাকরিতে। তাহলে আমি মাইনে, ফেসিলিটিস, ইনক্রিমেন্ট সব কিছু এসএসসি বেশি, সব থেকে বেশি। আজকে যখন একটা 10 বছর চাকরি করার একটা বিএসএফ জওয়ান বা সিআরপিএফ জওয়ানের যা বাড়ি ঘর টাকা পয়সা বা যা হবে, একটা রাজ্য পুলিশের কনস্টেবলের সেই একই র্যাঙ্কে কিন্তু তার হাফের হাফ উন্নতি করতে পারে না সে, যদি না তার বাবার কোনো ব্যাকআপ থাকে বা দাদা কোনো বিজনেস বা সাইড না থাকে, সে অত বড় হতে পারে না, বা তার বাড়ির লোক আবার আদার্স কেউ চাকরি করে। তাহলে এই ক্ষেত্রে আমার সব থেকে বড় হচ্ছে ফ্যামিলি। আমরা সবাই কাজ করি ফ্যামিলির জন্য। আমাদের হয়তো লক্ষ লক্ষ টাকা একটা সময় হলো, কিন্তু সেই সময় বাবা নেই, মা নেই কাছে। যখন মা ছিল তখন আমি তার কাছে যেতে পারিনি। আমার এক দাদা থাকেন অস্ট্রেলিয়া, মানে জেঠুর ছেলে, মা মারা গেছেন, তার ছোট ভাই মায়ের ডেড বডিকে রেখে দিয়েছে, বাবার দাদা আসবে সেই জন্য রেখে দিয়েছে। আজকে প্রায় 1 দিনের বেশি, 1.5 দিন একটা জায়গায় রেখে দিয়েছিল। তারপরে তার দাদা এসছে, তারপরে সেটা পূরণ হয়েছে। সবার জন্য এরকম ভাগ্য হয় না। তাই একটা ইমোশান, বাঙালি একটা ইমোশান কাজ করে। তাই বলে তুমি বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পাওনি, জিডিতে পেয়েছো, ছেড়ে দিচ্ছ না, নট এট অল, নেভার এভার, কখনো এটা করবে না। চাকরি চাকরি। তাহলে এসএসসি জিডিতে চাকরি করলে বা ফৌজিতে চাকরি করলে গ্রামে এলে সেই সম্মানটা পাবে। পুলিশে চাকরি করলে কোনো কারণে পুলিশ একটা মরে গেলে বলবে টাকা তুলছিল রাস্তায়, এই সম্মানটা। আজকে রাজনৈতিক যে প্রভাব প্রতিপত্তি, তুমি একটা জায়গায় যাবে, থানায় যাবে, কোথাও যাবে, তোমাকে চেয়ারে বসে থাকতে হবে, কিন্তু যেটা রুলিং পার্টির কোনো মানুষ যাবেন, সেখানে একটা সম্মানীয় এমএলএ এমপি চেয়ে যাবে, সঙ্গে সঙ্গে সবাই উঠে দাঁড়াবে এবং তাদেরকে তাদের লোক হলে সঙ্গে সঙ্গে তাদের সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। তুমি একটা সাধারণ মানুষ যাবে, তোমার দরখাস্ত নিতে দেরি হবে। তাহলে সেই জিনিসগুলো সেন্ট্রাল বাহিনীকে ফলো করতে হবে না। সেন্ট্রাল বাহিনী যাবে, এলাকা ফাঁকা করে চলে আসবে, চলো তোড় দো ফাঁড় দো, ঠিক আছে। আমাদের রাজ্য সরকারের ইএফআর বলে একটা বাহিনী আছে, অনেকটা সেন্ট্রালের মতো কাজ করে। সেখানে আমরা ট্রেনিং করেছিলাম সালুয়াতে। সেখানে প্রতি বছর 2 বছর একজন করে অসুস্থ হয়ে পড়ে এবং 2জন মারাও গিয়েছিলেন। আর আর্মিকে ফলো করে খুব ভালো ট্রেনিং করায়, সেখানে ট্রেনিং করেছি। জীবনে অনেক কিছু শিখেছি, ট্রেনিং করার মানে ট্রেনিং কাকে বলে সেটা শিখেছি এবং অনেক কষ্ট করেছি। ট্রেনিংয়ে হয়তো আমার প্রথম আমি তো 10 কিলোমিটার 15-20 কিলোমিটার রান দৌড়ানোর প্র্যাকটিস ছিল না। প্রচণ্ড 40 ডিগ্রি টেম্পারেচার, গরম, দুপুরবেলা ভালো করে খাওয়া নয়, 10 মিনিটের বিরতি, সারাদিন ট্রেনিং, 10 মিনিটের খাবারের মধ্যে আমি ভালো করে খেতে পারতাম না। হয়তো আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার শরীর খারাপ করতো, জ্বর হতো, হয়তো কাশতাম। তখন আমার বন্ধুরা যারা আমার ব্যাচমেট বা কিছু ছিল, সবাই না হাসতো যে কী অবস্থা। হয়তো সেই খবরটাও আমার বাড়িতেও এসেছিলো এলাকা মারফত যে গৌরবের শরীর খুব খারাপ, ট্রেনিং সেন্টারে হয়তো ট্রেনিং করতে পারবে না, ডিটেন হয়ে যাবে, এটা ভয় দেখাতো। যখন অ্যাম্বুলেন্সে করে ডাক্তার দেখাতে যেতাম, আমার সঙ্গে আরও 50 থেকে 100টা ছেলে খড়গপুর হসপিটালে ডাক্তার দেখাতে যেত। তখন আমাদের মনে হতো হয়তো ডিটেন হয়ে যাবে। এই যে ভয়, এই জিনিসটা কিন্তু সবসময় ডিফেন্স লাইনে থাকে। কিন্তু এই ডারকে আগে জিত হ্যাঁ বলা হয়, যে পরে যদি লড়াইয়ে টিকে থাকা যায় তো অবশ্যই তোমরা জিততে পারবে। এসএসসি জিডি চাকরি করলে, সিআইএসএফে থাকলে তুমি তাজমহল এরিয়াতে, তোমার ইন্ডাস্ট্রিয়াল জায়গায় ডিউটি, সেখানে তুমি ফ্যামিলিকে নিয়ে সুন্দর ভালো ভালো ট্যুরে যেতে পারবে। বাইরে ফ্যামিলি নিয়ে থাকলে তুমি অনেক জায়গায়, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরতে পারবে। বেঙ্গল পুলিশ হলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তোমার ডিউটি হবে এবং কলকাতা পুলিশ হলে মহানগরীতে তোমার ডিউটি হবে। এবার তোমার পুলিশের ল নিয়ে খুব শখ, যে আমি একটা মানুষকে অ্যারেস্ট করব, কীভাবে একটা পুলিশ কাজ করে। দামাং যে সিংহাম দেখেছো, বিভিন্ন অফিসারদের ওয়েব সিরিজ দেখো, তোমার খুব দুর্বলতা আছে ওদিকে, খাকির প্রতি একটা দুর্বলতা আছে যে আমি একটা পুলিশ অফিসার হবো। তাহলে সাব ইন্সপেক্টর সামনে পরীক্ষা আছে, খুব ভালো করে পড়াশোনা করো, জিকে, ম্যাথ, জিআর উপরে জোর দাও। মেনের জন্য ব্যাপারটা পড়ে, আগে মেনের জন্য অল্প অল্প করে ডেসক্রিপটিভ প্র্যাকটিস করতে হবে। আরএস আগারওয়ালের অঙ্ক বই থেকে এক্স ধরে অঙ্ক প্র্যাকটিস করো। তাহলে এইভাবে তোমার নিজের নিজেকে জিজ্ঞেস করতে হবে, কারুর কোনো ইউটিউব চ্যানেল দেখে নয়, কোনো জায়গা থেকে নিজের ইন্সপিরেশন করবে না। তোমরা আমাকে জিজ্ঞেস করেছো তাই আমি বলেছি। 5 কিলোমিটার মাঠ করতে গিয়ে কী সমস্যা হয়, লাস্টের যে সময়টা থাকে তখন অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে থাকে, যে তুমি আর টানতে পারবে না। 1600 মিটার যেমন লাস্ট 2 পাক, 8টা পাকে 2 পাক আর মারাই যায় না, মাথা ঘুরে। ঠিক লাস্টের জিডি কনস্টেবলের লাস্টের খানিকটা খুব কষ্ট হয়। কাদের কষ্ট হয় না? যারা ফৌজি হওয়ার জন্যেই বর্ন টু বি সোলজার, মানে বন্ড সোলজার, মানে ছোটোবেলা থেকেই খুব মাগড়া শরীর, মাঠে ঘাটে কোদাল কোপানো, গাছে পালায় ওঠা, চামড়ি শরীর, হ্যাঁ, পড়াশোনা অত ভালো নয়, মাথা মোটা টাইপের। সেসব মানুষদের ফিজিক্যাল ফিটনেস সবসময় ভগবান আলাদা দেয়, তাদেরকে আমি ছোটো করছি না। সেসব মানুষ কিন্তু দৌড়াবে 19 মিনিটে মেরে দেবে, দেখবে দাঁড়িয়ে আছে, 19 মিনিট মেরে দিয়ে এত স্টিল দাঁড়িয়ে আছে। কিন্তু কিছু কিছু ছেলে দেখবে পড়ে গেছে, নিয়ে যায় ডাক্তারখানায়, হয়তো ঠিক হয়ে যায় তারপরে, বা বসে আর জল খেতে হয়। এরকম অনেক আছে সিআইএসএফে চাকরি করে আমার বন্ধু। আমি তো পুরো বসে পড়েছিলাম,
একদম পা ধরে বসে পড়েছিলাম, একদম দম ফেলছিলাম খুব জোরে জোরে, খুব শরীর খারাপ, মানে কষ্ট হচ্ছিল, হয়তো মানে বাকিটা হয়নি, সেন্সলেস হয়নি, কিন্তু ভালোই মোটামুটি ছিলাম, কিন্তু ভালোই কষ্ট হয়েছে, যেটা বলেই বোঝাতে পারবো না। কিন্তু ওই যে একবার জিত হলো, ওইটাই সারা জীবনের জিত। একবার আমি পড়ে গেলাম, ঠিকবাজি খেলাম, কি আছে, তারপরে জীবনটা কেমন। কিন্তু যদি এই জীবনটা হতো না, যদি এসএসসি পরীক্ষা চালু থাকতো পশ্চিমবঙ্গে, স্কুল সার্ভিস কমিশনের যে টিচারের পরীক্ষাগুলো চালু থাকতো, তাহলে আমাদের মতো অনেক বন্ধুরা আজ স্কুল মাস্টার হতো, এবং আমাদের যে কোয়ালিটিসগুলো রয়েছে, যেগুলো ইউটিউবের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করি, পড়ানোগুলো তোমাদের, সেগুলো শেয়ার করতে পারতাম, এবং সেগুলো একটা স্কুলে গিয়ে পড়াতে ভালো লাগতো। আজকে যখন মুর্শিদাবাদের কোনো স্কুলে ডিউটিতে যাই, স্কুলে আমরা ডিউটিতে যাই, গিয়ে পুলিশ বেঞ্চ সরিয়ে সেখানে শুয়ে থাকি মাদুর পেতে বা ছোট্ট একটা বিছানা পেতে, সাপ খোপ বিছে তার বিছের মধ্যে। কিন্তু সেই স্কুলে বোর্ডে যখন পড়ানোর লেখা থাকে যে একটা ক্লাস হয়েছে ইংরাজি বা আদার্স সাবজেক্ট, যেটা সাবজেক্ট, তখন থেকে কীরকম মনে হয় তোমার? যদি তুমি পুলিশের চাকরিতে থাকো, আমার চ্যানেল দেখো, এটা তোমার যদি কোনো মনে হয়ে থাকে আমাকে শেয়ার করবে, যে দেখছো তুমি মাস্টার হতে চেয়েছিলে, তুমি পুলিশ হয়েছো, এবার পুলিশ হয়ে তুমি স্কুলেই গেছো, স্কুলেই থাকতে দেওয়া হয় পুলিশদের, আর্মিদের, পুলিশের সেই স্কুলে গিয়ে দেখছো সেই স্কুলের মানে বোর্ডে সুন্দর করে অঙ্ক করানো, সুন্দর করে ইংরেজি করানো, জিকে করানো, তুমি তখন দেখে তোমার নস্টালজিক হয়ে যাবে তুমি, যে আমি সেই স্কুলে এসেছি কিন্তু অ্যাজ এ পুলিশ এসেছি, কিন্তু যে মাস্টার হয়ে আসতাম, তাহলে অনেক ছাত্রছাত্রীকে নিজের ভিতরে মেটেরিয়ালসটা দিতে পারতাম। তাহলে কনস্টেবলের চাকরি করে কেন যারা বিটেক অনার্স স্টুডেন্ট? তোমরা তো প্রশ্ন করতে পারো, তাহলে আপনি কনস্টেবলের চাকরি করছেন, এটা কনস্টেবলের চাকরি এখন পেয়ে দেখাও, সব থেকে কঠিন হয়ে গেছে এখন এই চাকরিটাও। তাই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে প্রথমে একটা স্টেপে এগোতে হবে, 5তলা বিল্ডিংয়ে যেতে গেলে 1তলায় উঠতে হবে, তাই একটা তালায় চলে আসতে হবে, তারপরে আস্তে আস্তে তোমার স্বপ্নকে পূরণ করতে হবে। কেউ হয়তো পারে, কেউ হয়তো পারে না, প্রত্যেকটা মানুষ কোয়ালিটি তাদের নষ্ট হয় না, কোয়ালিটি তার মধ্যে থাকে, সেই ডিপার্টমেন্টে তার সেই কোয়ালিটি একদিন তার কাজে লাগবেই। যে কম্পিউটারে ভালো তার কম্পিউটারে জায়গা পাবে, যে ইংরেজিতে ভালো সে ইংরেজি জানার কোনো অফিস ওয়ার্ক পাবে, যে দৌড়াতে পারে ফিজিক্যাল ভালো তার পিটি নতুন কনস্টেবলদের ট্রেনিংয়ের সেন্টারে সে জায়গা পাবে, যে ভালো অফিসার হওয়ার কোয়ালিটি সে ভালো অফিসার হবে, বড়োবাবু হবে, ওসি হবে, যে ভালো একজন অ্যাথলিট, ভলিবল প্লেয়ার, ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, সে পুলিশে এলেও বা ফৌজিতে গেলেও সেই খেলা থেকেই সে জায়গা করতে পারবে। সে যদি ভালো একজন সিঙ্গার হয়, ভালো যদি মিউজিক ইন্টারেস্ট থাকে, সে পুলিশ ব্যান্ডে ঢুকতে পারবে, পুলিশ ব্যান্ডের মধ্যে আসতে পারবে। সে যদি ভালো একজন পাবলিক মানে কমিউনিকেশন স্কিল তার ভালো হয়, সে তাহলে পুলিশের চাকরিতে যাবে। সে যদি খুব ভালো ফিজিক্যাল ফিটনেস থাকে, খুব সাহসী একজন মানুষ হয়, সে ফৌজি হবে। যে তার যদি বংশে কোনো আর্মি হওয়ার কেউ থাকে, সে আর্মি হবে। তো ঠিক আছে, কেউ হতে পারে, কেউ হতে পারে না, কিন্তু কেউ ছোট নয়, কাউকে ছোট করবে না। কমেন্ট বক্সে প্লিজ গালাগালি করবে না, আমাকে অনেকে গালাগালি করেছে বেশ কিছুদিন আগে। তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ, যদি ভিডিও ভালো না লাগে সঙ্গে সঙ্গে স্কিপ করে চলে যাবে। আদার্স 1 লাখ ভিডিও ইউটিউবে পেয়ে যাবে, সেখানে 2 লক্ষ সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেল আছে, যেখানে প্রশ্ন বিক্রি করে, প্রশ্ন জাল করেও তারা ক্ষমার যোগ্য, এবং তারা গ্রেপ্তার হয় না, এবং তারা সমাজে বুকে ডাকাতি করে, যেরকম চুরি করে, খুন করে ঘুরে বেড়ায়, তারাও ঘুরে বেড়াচ্ছে। সমাজটা এরকম ব্যাপার হয়ে যায়। তাই আমাকে গালাগালি করে কোনো ব্যাপার নয়, আমি পড়াশোনার ক্লাস ফ্রিতে দিই, ক্লাসের চ্যানেল ফ্রিতে দিই, আমার চ্যানেল, আমার পেড ব্যাচ নেই, আমার টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ফ্রি, নোট ফ্রি, সব ফ্রি। তাহলে আমার গালাগালি দিয়ে কোনো লাভ নেই। আর সবাই ভালো থেকো, তোমাদের মানে সবাই আরও অনেক বড় হও, হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না বন্ধু, এবং হাল ছেড়ো না বন্ধু। চলো সবাই ভালো থেকো। এসএসসি জিডি এবং পুলিশ দুটোই চাকরি ভালো, যেটা তোমার ভালো লাগবে আজকে আলোচনা সেটা তুমি করো।